আসসালামু আলাইকুম। টেকটুবারটা আপনাদের সবাইকে স্বাগতম। আমি স্বাগত সিফাত। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কি করে আমরা লিটারেচার রিভিউ লিখতে পারি। এর আগেও আমরা লিটারেচার রিভিউর আরেকটি ভিডিও বানিয়েছিলাম, এখন এটিকে আমরা একটু আপডেট করেছি। সো আপনারা যারা লিটারেচার রিভিউ নিয়ে জানতে আগ্রহী এবং ভাবছেন কিভাবে লিটারেচার রিভিউ লিখতে পারেন, সেই ক্ষেত্রে আমাদের এই ভিডিওটি আশা করি আপনাদেরকে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক যে আমরা কিভাবে লিটারেচার রিভিউ লিখতে পারি। তো লিটারেচার রিভিউ জিনিসটা কি সেটা আগে আপনাদেরকে একটু বোঝাই। যে লিটারেচার রিভিউ বলতে মূলত বোঝায় আপনাকে যে টপিকের উপর আপনার থিসিস রিপোর্টটা লিখতে বলা হয়েছে, সেই টপিকটা নিয়ে আপনার রিসার্চ করা বা আপনার থিসিস করার আগে কোন কোন স্কলার বা রাইটার বা রিসার্চার কি বলে গেছেন। সো তাদের বলা বিষয়গুলোকে আপনি আগে পড়বেন, জানবেন, এবং জানার পরে সেই বিষয়ে তারা কি বের করেছেন, কি বিষয়ে তারা আলোচনা করেছেন। একই টপিকের ওপরে এক একজন এক এক দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করে, তাদের আলোচনাগুলো নিয়ে আপনি নিজে আলোচনা করবেন। তাদের কার আলোচনার মধ্যে কি তফাৎ আছে। হতে পারে কেউ একজন একটা কিছু নিয়ে বলল, তার বিরুদ্ধে আরেকজন তার একটা রিসার্চ পেপারের মধ্যে বলে গেছেন, আপনি সেগুলো নিয়ে আলোচনা করবেন। আবার হতে পারে কোনো একজনের আলোচনার সাথে আরেকজনের আলোচনার কথা মিলে গেছে, আপনি সেটা নিয়ে আলোচনা করতে পারেন। এভাবে আপনি বিভিন্নভাবে বিভিন্ন রকম যুক্তিতর্ক যারা আগে প্রকাশ করে গেছেন সেসব যুক্তিতর্কগুলো নিয়ে আলোচনা করবেন, এবং এভাবে আপনি আপনার লিটারেচার রিভিউটা তৈরি করবেন। এবং শেষে দিয়ে আপনি আগের লিটারেচার রিভিউগুলো যেগুলো নিয়ে আপনি পড়াশোনা করেছেন সেগুলোর মধ্যে কি ধরনের লিমিটেশন বা সমস্যা ছিল সেগুলো নিয়ে আলোচনা করবেন। তারপর আপনি যেটা করবেন সেটা আপনি আপনার লিটারেচার রিভিউর একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবেন। যে আপনি যে আপনার থিসিসটা করতেছেন বা আপনি যে আপনার রিসার্চের কাজটি করতেছেন, সেই কাজটির ক্ষেত্রে আপনি কিভাবে আপনার কাজটাকে চালু করতে চান। এভাবে আমরা লিটারেচার রিভিউ লিখতে পারি। তো এবার আসুন আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি প্র্যাকটিক্যালি যে লিটারেচার রিভিউ আমরা কীভাবে লিখতে পারি। সো এখানের মধ্যে দেখুন আমাদের টপিক আমরা সিলেক্ট করে রেখেছি যে এফেক্টিভনেস অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং অন সেলস। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, আমি লেখাটিকে একটু বড় করে দিই। সো এরকম করে আমরা আগে একটি টপিক আমাদেরকে অবশ্যই দেওয়া থাকবে। সো এখানে আমি ধরে নিলাম আমাদের টপিক দেওয়া আছে এফেক্টিভনেস অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং অন সেলস। সো সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার মাধ্যমে কীভাবে একটা কোম্পানির সেল তৈরি হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদেরকে প্রথম কাজ হবে ইন্ট্রোডাকশন। আমাদেরকে যে টপিকটা দেওয়া হয়েছে এই টপিকটা নিয়ে আমরা আগে আলোচনা করব যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অন সেলস এই টপিকটা নিয়ে কেন লিটারেচার রিভিউটা করা হচ্ছে সেটা নিয়ে একটা ধারণা আপনি আপনার ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে দিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে আপনি যেটা করবেন, এখন আপনি ডিফাইন করার চেষ্টা করবেন যে আপনার এই টপিকগুলো যে মূল কনসেপ্টগুলো আছে এই মূল কনসেপ্টগুলো নিয়ে আগে আপনাকে ডিফাইন করতে হবে যে এগুলোর সংজ্ঞা কী। সো আপনাকে ডিফাইন করতে হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং জিনিসটা কী, আবার সেলস জিনিসটা কি। এই জিনিসগুলো নিয়ে বিভিন্ন রকমের রাইটার স্কলাররা বিগত তাদের লিটারেচারগুলোর মধ্যে কি বলে গেছেন। একটু আগে যেটা বলেছিলাম যে আগের রাইটারদের কথাগুলো নিয়ে আপনি বলবেন। এখানে কিন্তু আপনার নিজস্ব কোনো মতামত থাকবে না, আপনি আগে লোকেরা কি বলে গেছে সেগুলো নিয়ে খেলা আলোচনা করবেন। তো এভাবে আপনি আপনার ডেফিনেশনের পার্টটা লিখতে পারেন। তারপর আপনি যেটা করবেন, এখন আপনি যেহেতু লিটারেচারগুলো আগের পড়েছেন, এখন সেখানে বিভিন্ন রকম টপিক নিয়ে ভাগ করবেন। তো এখানের মধ্যে আমি যেরকম করেছি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কীভাবে কাস্টমার পারসেপশনকে এফেক্ট করে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং সেলসের মধ্যে কী সম্পর্ক, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সাথে কনজিউমার বিহেভিয়ারের কী সম্পর্ক, এটা এবং এটা কিছুটা একই রকম। আপনি চেষ্টা করবেন আলাদা আলাদা টপিক নিয়ে আলাদা আলাদা হেডিংয়ে আলোচনা করতে। তারপর আছে এঙ্গেজমেন্ট এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সম্পর্ক। কারণ এখন কিন্তু দেখা যায় সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সাথে অনেকে এঙ্গেজমেন্টটাকে মিলিত করে রাখে। সো ওটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন। কনভার্সন এফেক্টস অন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এঙ্গেজমেন্ট হলেই কনভার্সন হবে এমন কিন্তু কোনো কথা নেই। সো সেটা নিয়ে বিভিন্ন রাইটাররা কী লিখছে আপনি সেগুলো নিয়ে আলোচনা করতে পারেন। তারপরে আসতে পারে ট্রেডিশনাল এবং ডিজিটাল মার্কেটিং। ট্রেডিশনাল মার্কেটিংয়ের মধ্যে কীভাবে কাজ হতো, ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কীভাবে কাজ করে। তারপরে আসে আমাদের ইমপ্লিকেশন জিনিসটার মধ্যে আমরা যেটা করার চেষ্টা করবো সেটা এই যে আমরা এতক্ষণ ধরে বিভিন্নভাবে আলোচনা করলাম, এগুলোর ইমপ্লিকেশন বিগত স্কলাররা কি বলে গেছেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আলোচনা করা যখন শেষ হয়ে যাবে, তারপরে আমরা তাদের লেখার মধ্যে লিমিটেশনটা কোথায় কোথায় ছিল সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এতে করে কি হবে যে আমরা
এই জিনিসটা বর্তমানে কীভাবে ব্যবহার হচ্ছে সেটা নিয়ে আলোচনা করলাম, আবার এই জিনিসটা ভবিষ্যতে কীভাবে ইমপ্রুভ করা যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব। এখানে একটা ভালো জিনিস বলে দিতে পারি, আপনি লিটারেচার রিভিউটা আপনার থিসিস লেখার সময় সবার আগে করে নেবেন। তাতে করে কি হবে যে আপনি আপনার লিমিটেশনগুলোকে আগে থেকে আইডেন্টিফাই করে ফেলেছেন যে এই জায়গাগুলোর মধ্যে গ্যাপ রয়েছে এবং এই জায়গাগুলোতে আমি কন্ট্রিবিউট করতে পারি। সো আপনি সেভাবে আপনার রিসার্চ বা থিসিস রিপোর্টটাকে স্ট্রাকচার করতে পারেন যে এই জায়গার মধ্যে লিমিটেশন আছে, এই জায়গাগুলো নিয়ে আমি কাজ করব। হতে পারে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে আপনার ফেসবুক অ্যালগোরিদম নিয়ে হয়তো বা কেউ কোনোদিন কোনো কাজ করে নাই, আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন যদি লিমিটেশনে দেওয়া থাকে। সো এটা একটা ছোটো টিপস আপনাকে আমি দিয়ে দিলাম যে এটা ইউজ করে আপনি আপনার নিজের থিসিস রিপোর্টটা তৈরি করতে পারেন। দেন আসে ফ্রেমওয়ার্ক। যে আমি তো আমার রিসার্চ করার আগে যে লিটারেচার রিভিউ পুরোটাই করেছি, কিন্তু এখন ফ্রেমওয়ার্কটা কী হবে? ফ্রেমওয়ার্কটা যেটা হবে সেটা হচ্ছে আপনি যে আপনার থিসিস রিপোর্টটা সাজাবেন সেখানের মধ্যে আপনি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সঙ্গে সেলসের সম্পর্কটা দেখাবেন সেই সম্পর্কটা কী হতে পারে। সো আপনি হয়তো এটা কীভাবে সাজাতে পারেন যে engagement plus reactions, আমি আসলে এটার জন্য প্রস্তুত ছিলাম না। সো এঙ্গেজমেন্ট, রিয়াকশনস প্লাস কি হতে পারে, ওয়ার্ড অফ মাউথ আই গেস। সো ধরে নিন এগুলো সবগুলো মিলে আপনার সেলস আসতেছে। সো আপনি হয়তো বা এই 3টা ফ্যাক্টর দিয়ে আপনার পুরো থিসিস রিপোর্টটা সাজাচ্ছেন। সো আপনি আপনার পুরো লিটারেচার রিভিউর মধ্যে যা নিয়ে আলোচনা করলেন এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আপনার এই ফ্রেমওয়ার্কটা তৈরি হবে। সো আপনার ফ্রেমওয়ার্কটা নির্ভর করে কিসের ওপর? আপনার বিগত আলোচনাগুলোর উপরে। আপনি যদি এখানের মধ্যে আলোচনাগুলো ঠিকঠাক মতো করেন, আপনার লিটারেচার রিভিউর জন্য রিপোর্টগুলো পড়ে থাকেন, তাহলে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে আপনার এখানের মধ্যে আপনার ফ্রেমওয়ার্কটা কী হবে। যেহেতু আমি এটা নিয়ে আসলে থরলি রিসার্চ করিনি এবং আমি জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি, সো এখানের মধ্যে আমার নলেজের গ্যাপ আছে। সো আপনারা আই গেস বুঝতে পারতেছেন। সো এটার উপর বেস করে আপনার ফ্রেমওয়ার্কটা তৈরি করবেন। দেন সেই ফ্রেমওয়ার্কের উপর বেস করে আপনার ডেটা কালেকশনের জন্য কোশ্চেনিয়ার রেডি করেন বা সার্ভে করেন বা যেটাই করেন সেগুলো আপনি তৈরি করতে পারেন। যে আপনি এঙ্গেজমেন্টের উপর ভিত্তি করে একটা ডেটা কালেকশন করলেন, রিয়াকশনের উপর ভিত্তি করে একটা ডেটা কালেকশন করলেন, ওয়ার্ড অফ মাউথের উপর ভিত্তি করে ডেটা কালেকশন করলেন। এভাবে আপনি তারপরে ফাইনালি সেলসের উপর সেটার প্রভাবটা কীভাবে পড়লো সেটা ডেটা অ্যানালাইসিস করে দেখাতে পারেন। তো এভাবে আমরা একটা লিটারেচার রিভিউ তৈরি করব এবং এভাবে আমরা আমাদের থিসিস রিপোর্টের সবথেকে কঠিন যে পার্টটা, যেটা নিয়ে সবাই সবসময় সমস্যা ফেস করে থাকে, সেই জিনিসটাকে আমরা তৈরি করতে পারি। সো আশা করি আপনারা আজকে এই টিউটোরিয়াল থেকে কিছু নতুন শিখতে পেরেছেন এবং আশা করি এটা আপনাদের ভবিষ্যতে পড়াশোনার কাজে হেল্প করবে। সো আপনাদের যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনারা জানতে পারেন। এবং যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কাজে লেগে থাকে এবং আপনার অন্য কারো যদি আপনাদের মনে হয়ে থাকে যে কাজে লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। দ্যাটস টোটালি আপ টু ইউ। সো আজ এ পর্যন্তই, আমি আবার আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শওকত মাহমুদ, ভালো থাকবো।